টেকনিক ক্লাস সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তোমাদের নাম্বার বিভাজন কেমন রয়েছে? তোমাদের যে চ্যাপ্টার রয়েছে ভূমিরূপ, সেখান থেকে থাকবে দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন। নদী থেকে দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন। শিলা ও মাটি থেকে দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন। এবং আফ্রিকা মহাদেশ থেকে 4টে এমসিকিউ এবং 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে। এছাড়াও এই যে 4টে চ্যাপ্টার আছে, এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের মিশিয়ে 2 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 3 নম্বরের 4টে প্রশ্ন থাকবে এবং 5 নম্বর দুটো প্রশ্ন থাকবে। এইভাবে মোট 50 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। তো দেখো এবার তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত বাক্যে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূর্ণ করো। 1 গুণ 10 সমান 10। প্রথমে যেটা হবে, হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। 2 নম্বর, ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো পলিগঠিত সমভূমির উদাহরণ। 3, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। 4, হিমালয় পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। 5, বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ। আচ্ছা, আরও শূন্যস্থান আছে, সেগুলো তোমরা দেখে নাও। 6 নম্বর, কোশি নদী গঙ্গা নদীর উপনদী। 7 নম্বর, শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। তারপরে 8, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। 9, পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনে কোনো বদ্বীপ নেই। 10, সারা বছর যে নদীতে জল থাকে না তাকে অনিত্যবহ নদী বলে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে প্রশ্নগুলো আছে, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 গুণ 10 সমান 10। প্রথম যে প্রশ্ন, ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, এটা অশুদ্ধ। 2, মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, এটা শুদ্ধ। 3, ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা অশুদ্ধ। 4, ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা অশুদ্ধ। 5, দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল, এটা শুদ্ধ। এবার দেখো আরো কিছু শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আছে, দেখে নাও, তোমরা দেখে নাও। 6 নম্বরে যেটা রয়েছে দেখো, অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হলো মাউন্ট তৌবকল, এটা শুদ্ধ। 7 নম্বর, পর্বতের উপরের দিকে ছুঁচালো অংশের নাম হলো পর্বতগ্রন্থি, এটা অশুদ্ধ। 8 নম্বর, পাতগুলি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে, এটা শুদ্ধ। 9 নম্বর, অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাকে শাখা নদী বলে, এটা শুদ্ধ। 10 নম্বর, প্রাচীনকালে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এটা অশুদ্ধ। ঠিক আছে, তো শুদ্ধ অশুদ্ধগুলো আমরা কমপ্লিট করলাম। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। বাম স্তম্ভে কি আছে দেখো, কঙ্গো নদী অববাহিকা, গ্রস্থ উপত্যকা, নীলনদ, সাহারা, কিলিমাঞ্জারো। ডান স্তম্ভে রয়েছে মোহনায় সুবিশাল বদ্বীপ, প্রায় বসতিহীন অঞ্চল, বরফে ঢাকা শৃঙ্গ, ঘন জঙ্গল, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ। এবার মিল করে আমরা কি পাবো, দেখো মোহনায় সুবিশাল বদ্বীপ এটা হবে নীলনদ, প্রায় বসতিহীন অঞ্চল এটা হচ্ছে সাহারা, বরফে ঢাকা শৃঙ্গ এটা হচ্ছে কিলিমাঞ্জারো, ঘন জঙ্গল চিরসবুজ এটা হচ্ছে কঙ্গো নদী অববাহিকা, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ এটা হচ্ছে গ্রস্থ উপত্যকা। এবার দেখো পরবর্তীতে কি আছে, পরবর্তীতে দেখো এরকম একটা ছক আছে। এই ছক থেকে তোমাদের বলেছে ভৌগোলিক শব্দগুলো খুঁজে বের করে লিখতে বলেছে। 1 গুণ 10 সমান 10। তো বিভিন্ন সূত্র দেওয়া আছে, সূত্রগুলি হলো নদীর জল ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। তো সেই সূত্রগুলি যদি আমরা করি, আমরা এখানে কি পাবো দেখো, আমরা পাবো জলপ্রপাত। দেখো এখানে লেখা জলপ্রপাত, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা জলপ্রপাত। তারপরে নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় কি, প্লাবন ভূমি। দেখো এখানে আছে প্লাবন ভূমি। নেক্সট দেখো, শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে কি বলা হয়, শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তারপরে দেখো ক্যানিয়ন, ক্যানিয়ন। তারপরে যে নদীতে সারা বছর জল থাকে সেটা হচ্ছে নিত্যবহ নদী, এই যে নিত্যবহ।
নদী যা বহন করে। তো এইটার সঙ্গে তোমাদের যেটা মিল হবে সেটা হচ্ছে নদী যা বহন করে পাললিক। পরের প্রশ্ন, পাললিক একটি ভঙ্গিল একটি ভঙ্গিল পর্বত, পাললিক এখানে হবে না, একটি ভঙ্গিল পর্বত, সেটা হচ্ছে আল্পস। এই যে আল্পস আছে এখানে। একটি আগ্নেয় পর্বত, সেটা হচ্ছে ভিসুভিয়াস। এই যে উপরে ভিসুভিয়াস আছে। বহুদূরে উড়ে গিয়ে সজ্জিত হয়, বহুদূরে উড়ে গিয়ে সজ্জিত হয় লোয়েস। এই যে লোয়েস। পৃথিবীর ছাদ, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তো দেখো পামির হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কি আছে দেখো, দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হচ্ছে আন্দিজ। ঠিক আছে, এই যে আন্দিজ লেখা আছে এখানে। এবার দেখো পরবর্তী কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম যে প্রশ্ন আছে দেখো, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছন্ন মালভূমির সৃষ্টি সম্পর্কে ছবি এঁকে উদাহরণ দিয়ে লেখো। তো পর্বত বেষ্টিত মালভূমির সংজ্ঞা কি? এটা 3+3 আছে মান। যে সকল মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। এর সৃষ্টির কারণ, পাত সঞ্চরণের ফলে বা গিরিয়নি আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বতবেষ্টিত মালভূমি সৃষ্টি হয়েছে। তারপরে দেখো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য দেখো 4টে পয়েন্টের বৈশিষ্ট্য লেখানো হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো লিখে নিও, আমি এটা পড়লাম না। তারপর উদাহরণ কি আছে, তিব্বত মালভূমি, এটা হচ্ছে বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি, আর পামির মালভূমি হচ্ছে উচ্চতম মালভূমি। আর ছবি যদি চাই, ছবি সেক্ষেত্রে ছবিটা এরকম করে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো ব্যবচ্ছন্ন মালভূমি আছে, ব্যবচ্ছন্ন মালভূমিটা পরের স্লাইডে আছে। দেখো ব্যবচ্ছন্ন মালভূমি যদি আমরা দেখি সংজ্ঞা কি লিখব, কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলো নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছন্ন মালভূমি বলে। এবার তার সৃষ্টির কারণ, সৃষ্টির কারণ দেখো এখানে লেখানো হয়েছে। তারপর বৈশিষ্ট্য লেখানো হয়েছে 4টে পয়েন্টের মাধ্যমে। সৃষ্টির কারণ বৈশিষ্ট্য দেখে নিলে এবার উদাহরণ কি, ছোট নাগপুর মালভূমি আর মালনাদ মালভূমি প্রমুখ। ঠিক আছে, আর এইটা হচ্ছে ব্যবচ্ছন্ন মালভূমির ছবি। এই ছবিটা আঁকলেই তোমাদের হয়ে যাবে। আমি আর পড়লাম না, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। আশা করি তোমার ভিডিওটা পজ করে সকল লিখে নিয়েছো খাতায়। এবার আমি চলে যাবো পরবর্তী স্লাইডে। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো, অথবা অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। তো জলপ্রপাত সৃষ্টির কারণটা এখানে তোমার লেখানো হচ্ছে, জলপ্রপাত সাধারণত নদীর পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে সৃষ্টি হয়, যেখানে নদীর জলস্রোত হঠাৎ অনেকটা নিচে খাড়া হয়ে পড়তে থাকে। এর প্রধান কারণ হলো নদীর গতিপথে কঠিন ও নরম শিলার পর্যায়ক্রমিক অবস্থান। ঠিক আছে, তো দেখো কঠিন শিলা আর নরম শিলার পর্যায়ক্রমিক অবস্থান তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিচে আছে নরম শিলা, উপরে আছে কঠিন শিলা, নদী, তারপরে এখানে প্রাণজকুলের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো দেখো শিলার পার্থক্য এখানে, যে যে কারণে জলপ্রপাত সৃষ্টি হয় সেই কারণগুলো এখানে। প্রথমে কি কি আছে, শিলার পার্থক্য আছে, তারপরে আছে দেখো ক্ষয়কার্য অসমতা, তারপরে ধাপের সৃষ্টি, তারপরে জলপতন, তারপরে প্রপাতকূপ ও জলপ্রপাতের পশ্চাৎ সরণ। ঠিক আছে, এইসব পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। দিয়ে নিচে এই ছবিটা তোমরা দিবে শেষে। ঠিক আছে, এবার দেখো অথবা দিয়ে যেটা আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সে সম্বন্ধে লেখানো হয়েছে দেখো। আচ্ছা, অন্যান্য কারণ এখানে আছে, অন্যান্য কারণ দিয়ে অন্যান্য কারণটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, যেমন করে দেওয়া আছে ভিডিওটা পজ করে লিখে নেবে। এবার পরবর্তী চলে আসছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্বন্ধে। সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। দেখো নদী প্রবাহ এখানে চলছে, তারপর আস্তে আস্তে নদীটা এখানকার বাঁকছে, দিয়ে একটা সময় নদীটা এইভাবে বেঁকে যাচ্ছে। আর এদিকে যে পলিটা পড়ছে, দিয়ে পলিগুলো একটা সময় জুড়ে যাচ্ছে, দিয়ে দেখো এখানে নদীটা আবার সোজা হয়ে গেছে, কিন্তু এই পলিটা এখানে পড়ে গেছে বলে এই হ্রদটা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে অশ্বক্ষুরাকৃত হ্রদ। তো অশ্বক্ষুরাকৃত হ্রদের চিত্র সহ তোমরা কিন্তু এইভাবে লিখবে, এখানে ছবিটা সুন্দর করে এঁকে দেবে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী তোমাদের কি প্রশ্ন আছে দেখে নাও। তার প্রশ্ন, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি, সংক্ষেপে আলোচনা করো। তো উত্তর লিখবে, আমাদের জীবনে নদীর প্রভাব অত্যন্ত গভীর এবং বহুমুখী। নদীকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ লাভ করেছে এবং আজও নদী আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচেকে সংক্ষেপে এর প্রধান দিকগুলি আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট দেবে জলসম্পদ। ঠিক আছে, দিয়ে লিখবে নদী পানীয় জলের অন্যতম প্রধান উৎস। কৃষিকার্যের জন্য প্রয়োজনীয় সেচের জলের বেশিরভাগটাই নদী থেকে আসে। এছাড়া
গৃহস্থালীর নানা কাজে এবং শিল্পক্ষেত্রে নদীর জল অপরিহার্য। 2 নম্বর পয়েন্ট দিবে উর্বর ভূমি গঠন, দিয়ে লিখবে নদী পলিমাটি বহন করে এনে তার উপত্যকা এবং বদ্বীপ অঞ্চলে জমা করে, যা অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য আদর্শ। পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর অধিকাংশ কৃষিপ্রধান অঞ্চল নদীর অবদানেই উর্বরতা লাভ করেছে। নেক্সট পয়েন্ট কি দিবে পরিবহন ও যোগাযোগ। প্রাচীনকাল থেকে নদীপথ পরিবহনের সহজ ও সুলভ মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। আজও পণ্য পরিবহনে, বিশেষ করে ভারী জিনিসপত্র পরিবহনে নদীপথের গুরুত্ব অপরিসীম। কারণ আমরা জানি কোনো ভারী জিনিস যদি জলের উপর রাখা হয় সেটা কি মানে তার ওজনটা অনেকটা আপাতভাবে কমে যায়, তো সেক্ষেত্রে ট্রান্সপোর্টের অনেকটা সুবিধা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে জীবিকা, তারপরে পয়েন্ট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, তারপরের পয়েন্ট হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র, তারপরের পয়েন্ট হচ্ছে সংস্কৃতি ও ধর্ম, দিয়ে সবশেষে লিখবে তবে নদীর যেমন আশীর্বাদ রয়েছে তেমনি বন্যা, নদী ভাঙন ইত্যাদি কারণে নদী কখনো কখনো মানুষের জীবনের অভিশাপেও ডেকে আনতে পারে। তা সত্ত্বেও সার্বিকভাবে আমাদের অস্তিত্ব এবং অগ্রগতির জন্য নদীর অবদান অনস্বীকার্য। ঠিক আছে, এবার দেখো পরবর্তীতে যেটা আছে, অথবা শিলা থেকে কি হয় মাটি তৈরি হয় লেখো। উত্তর তোমার লিখবে শিলা থেকে মৃত্তিকা সৃষ্টির হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয় যা নিম্নে বর্ণনা করা হলো। দেখো কি কি পয়েন্টের ওপর ভিত্তি করে লিখবে আবহাওয়া বিকার, হ্যাঁ, তারপরে পয়েন্ট দিবে তোমরা সংযোজন। আমি আর পয়েন্টগুলো পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। সংযোজনের পরে তোমরা লিখবে অপসারণ, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তারপরে লিখবে রেগোলিথের উৎপত্তি, দিয়ে রেগোলিথ কাকে বলে এটা তোমাদের পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে। অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রেগোলিথ। এই রেগোলিথই হলো মৃত্তিকার মূল উপাদান। দিয়ে শেষে লিখবে এভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রেগোলিথ ভূত্বকের উপর খনিজ ও জৈব পদার্থসমূহ পাতলা কোমল স্তররূপে বিকাশ লাভ করে, যা মাটি নামে পরিচিত। নীল নদের গতিপথ বর্ণনা করো, অথবা আফ্রিকা মহাদেশ সম্বন্ধে 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। তো ব্লু নীল ও হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীল নামে পরিচিত। দৈর্ঘ্যটা দেখে নেব। নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা, এর দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। দিয়ে এবার গতিপথ লিখব। টাঙ্গানিকা হ্রদের নিকট বরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। পরে এই জলধারা কয়োগা হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। ঠিক আছে, দিয়ে এইভাবে তোমরা নীল নদের গতিপথটা তোমরা লিখে নেবে, আমি আর পড়লাম না। ঠিক আছে, দিয়ে সবশেষে লিখবে কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে নীল নদের গতিপথ। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো ভিডিওটা পজ করে। আমি চলে আসছি পরবর্তী যে অথবা যেটা আছে, আফ্রিকা মহাদেশ সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো। তো 3টে বিশেষ বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট দিবে বিশাল গ্রস্ত উপত্যকা, যে দেখো যেভাবে লেখানো হচ্ছে সেভাবে লিখবে, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। 2 নম্বর পয়েন্ট দেবে বিস্তীর্ণ মরু অঞ্চল। 3 নম্বর পয়েন্ট দেবে নিরক্ষীয় অবস্থান ও জলবায়ুগত পার্থক্য। এই 3টে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই প্রশ্ন উত্তরে লেখানো হয়েছে, তোমরা লিখে নিও ভিডিওটা পজ করে। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নই ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে জানাবে। কমেন্টে অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। আর তোমরা ভেবো না যে এইটাই হুবহু তোমাদের পরীক্ষায় আসবে, তোমাদের এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমাদের এরপরে আরও যে সেটগুলো করাবো সেই সেটগুলো ভালো করে দেখবে এবং সর্বোপরি তোমরা তোমাদের বইটা ফুটিয়ে পড়ো। তোমাদের জন্য যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন উত্তর সেগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সেগুলো ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।